এই তেলের কি সমস্যা বলুন তো, মাছ দিলেই ছ্যাঁক করে উঠে যায়। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজ আমি রান্না করতে চলেছি আলু দিয়ে পাঙ্গাস মাছের ভুনা। এখানে আমি 2টা মাথা 2টা লেজ নিয়েছি। ভুনা করার জন্য প্রথমে তেল দিয়েছি, গরম করেছি, তারপর এই যে দেখুন মাছ দিয়েছি, দিলে কিন্তু ছ্যাঁক করে ছেটে উঠলো। আমার হাতে তো পড়লোই। এই দেখুন মাছ মাথাগুলো ওই যে আমি উল্টে নিচ্ছি, লেজটা উল্টাচ্ছি, দেখুন ঘাড় তারা উল্টাচ্ছে না। তারপর এই যে দেখুন কিভাবে মাছগুলো আমি একটু লাল লাল করে কড়া করে ভাজি করে নেব। যেহেতু পাঙ্গাস মাছ একটু ভালো করে না ভাজলে ভালোই লাগে না, তারপরে ভেঙে যাওয়ার সমস্যা থাকে। এমনিতে নরম মাছ এটা। তারপরে বর পছন্দ করে না পাঙ্গাস মাছ, একটু ভালো না হলে সে খাবেই না। এই জন্য বেশি করে মনোযোগ সহকারে এটা রান্না করা লাগে আমার। ভেবেছিলাম বর এই মাছটা খাবে, কিন্তু দুঃখের বিষয় সে একটুও খায়নি। আমারই একা একা খেতে হয়েছিল তরকারিতেই। মাছ দেখুন তেল ছিটাচ্ছে, কিভাবে এটা বোঝা যাচ্ছে ভিডিওতে। ছুটতেই আছে। এই যে এবার আমি মাছগুলো উঠিয়ে নেব এক এক করে। এই দেখুন কতটা ভালো ভাজি হয়েছে। পাঙ্গাস মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ এতে কোনো কাঁটা নাই। কাঁটা ছাড়া মাছ আমার ভালো লাগে, কারণ আমি মাছ খেতে গেলেই কাঁটা ফোটে। পাঙ্গাস মাছের কাঁটাও আমার অনেকবার ফুটে গেছে। একবার তো আমি মাছ খাওয়াই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু বরের জন্য আবার মাছ খাওয়া শুরু করেছি। এবার আমি ওই তেলে, মাছের তেলে আবার একটু তেল মিশিয়ে আলুগুলো ভাজি করে নেব লাল লাল করে। আলু ভাজি করে দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়, আবার সেদ্ধ করে দিলে অন্যরকম হয়। তবে আলু যদি একটু তেলে ভাজি করে দেওয়া হয়, সেই আলুটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তার জন্য আমি আলুটা একটু ভাজি করে এই যে দেখুন উঠিয়ে নিচ্ছি। সর্ষের তেলের রান্না, সর্ষের তেলে রান্নার স্বাদ কিন্তু একরকম, আবার সয়াবিনের একরকম। তবে সর্ষের তেলটা খাওয়াই ভালো বর্তমানে। সয়াবিন তেলে কিন্তু মেদ বাড়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু সয়াবিনের সেইটা নেই যদি সঠিক তেলটা খাওয়া যায়। কিন্তু এখন তো ভেজালের দুনিয়া, সেই রকম একটা। এবার আমি এখানে পেঁয়াজ রসুন আদা একসঙ্গে, জিরা ধনিয়া একসঙ্গে বাটিয়ে দিয়েছিলাম। একসঙ্গে বেটেছি শুকনো মরিচ। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজি করে একটু কষে তারপরে দিলাম একটা টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদটা আলাদা, অনেকটা সুন্দর হয় এবং কালারটাও অনেক সুন্দর আসে। এবার আমার মশলাটা কষানো শেষ, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা সেই মাছগুলো আর আলু। এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এর সঙ্গে মশলার সঙ্গে একটু যাতে মিশে যায়, মশলাটা মাথার ভিতর বা মাছের সঙ্গে মিশে যায়, ভিতরে ঢুকে, যাতে একটু মজা লাগে। এরপর আমি এই যে যতটুকু দরকার ততটুকু আমি এখানে পানি ব্যবহার করলাম, যেটুকু মানে পরিমাণ মতো, যাতে সেদ্ধ হয়, বেশি না হয়। বেশি হলে কিন্তু আপনার গ্যাস কমে যাবে জ্বালাতে। এই জন্য পরিমাণ মতো আপনি জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার গ্যাসও সাশ্রয় হবে, আপনার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সময় কিন্তু তরকারিতে বেশি ঝোল হয়ে গেলে অনেকটা সময় ধরে জ্বালাতে হয়, এতে আপনার গ্যাসে অনেক পুড়ে যায়। এমনিতেই এখন গ্যাসের দাম অনেক। দেখুন আমার তরকারিতে বলক এসে গেছে। আমি একটু দিলাম তেজপাতা কিন্তু দিলে তরকারিতে ঘ্রাণ আসে, তারপরে কিন্তু তেজপাতার অনেক গুণাগুণ আছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা দিলে কিন্তু তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তরকারি আমার প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আমি চেষ্টা করি আপনাদের যাতে ভালো লাগে এমন কিছু রান্না আপনাদের উপহার দিতে। আমার সাধ্যমতো আমি চেষ্টা করি ভালো করে রান্না করার, বাকিটা ইতিহাস। বন্ধুরা, আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।